হুম, এখন দেখো পড়া হবে লেখ্য প্রকরণ। একটা প্রকরণ আছে লেখ্য প্রকরণ, ঠিক আছে? এই যাজ্ঞবল্ক্য সংহিতে আছে। সম্ভবত প্রমাণ কয় প্রকার ছিল? প্রমাণ দুই প্রকার, মানে মেন ছিল দুই প্রকার, একটা হচ্ছে দৈব প্রমাণ আর মানুষ প্রমাণ। সেখানে মানুষ প্রমাণ তিন প্রকার ছিল, দেখো। মানুষ প্রমাণ তিন প্রকার ছিল, মনে আছে? কি কি হবে সুদীপ্তা? মানুষ প্রমাণ তিন প্রকার কি কি ছিল? লিখিত স্যার ভুক্তি ভুলে সাক- গিয়েছিলাম। লিখিত ভুক্তি সাক্ষী, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ স্যার। এরকম তিন প্রকার ছিল মানুষ প্রমাণ। হুম, তার মধ্যে যে ভুক্তি এবং সাক্ষী আগেই বলা হয়েছে। এখন বলছে দেখো, যে যে লিখিত বা লেখ্য, লিখিত বা লেখ্য, সে লেখ্য এখন লেখ্য বিষয়ে বলা হচ্ছে। ভুক্তি এবং সাক্ষী আগেই বলা হয়েছে, এখন লেখ্য বিষয়ে বলা হচ্ছে, লেখ্য প্রকরণ বা লেখ্য প্রমাণ। তত্র লেখ্যম দ্বিবিধম, শাসনম জানপদম চেতি। লেখ্যম দ্বিবিধম, শাসনম জানপদম চেতি। এখন এই যে জানপদম, মানে জানপদ প্রমাণম, জানপদ লেখ্য প্রমাণম, মানে লেখ্য একটা প্রমাণ, লেখ্য একটা প্রমাণ, ঠিক আছে? সেই লেখ্য প্রমাণ দুই প্রকার, শাসন লেখ্য প্রমাণ, জানপদ লেখ্য প্রমাণ। এখন জানপদ লেখ্য প্রমাণ আবার দুই প্রকার, জানপদ লেখ্য প্রমাণ দুই প্রকার। এই যে স্বহস্তকৃতম, অন্যকৃতম, মানে স্বহস্তকৃতম জানপদম লেখ্য প্রমাণম, অন্য হস্তকৃতম জানপদম লেখ্য প্রমাণম। লেখ্য প্রমাণম কয় প্রকার পেলাম? লেখ্য প্রমাণম দুই প্রকার, শাসনম জানপদম। জানপদম কয় প্রকার? স্বহস্তকৃতম, অন্য হস্তকৃতম, এরকম দুই প্রকার, ঠিক আছে? বা এখানে লেখ্য, এখানে লেখ্য প্রমাণ, বা এটাকে লেখ্য প্রমাণ এরকম না বলে যদি এরকম বলা হয় যে কোনো কিছু একটা উভয় পক্ষের মধ্যে, মানে সমঝোতা বলে না, ওটাকে কি বলে, মানে চুক্তিপত্র, চুক্তিপত্র, ঠিক, উভয় পক্ষের মধ্যে চুক্তিপত্র, সেই চুক্তিপত্র, ওটাকেই লেখ্য বলছে। মানে চুক্তিপত্র কি একটা তো লেখা হয় নাকি? চুক্তিপত্র তো আর মুখে মুখে হয় না, পাঁচজনকে সাক্ষী রেখে লেখা হয়, পাঁচজনকে সাক্ষী রেখে লেখা হয় চুক্তিপত্রটা, ওটাই বলছে। সেই লেখ্য, লেখ্য চুক্তিপত্র, চুক্তিপত্র বলতে পারে একটা, সেটা দুই প্রকার, জানপদম, শাসনম জানপদম। আর এই যে জানপদম সেটা আবার দুটো, একটা হচ্ছে স্বহস্তকৃতম, একটা অন্য হস্তকৃতম, মানে নিজের হাতে লিখেছি, নিজের হাতের লেখা, যে একটা চুক্তিপত্র নিজের হাতে লেখা, ঠিক আছে? আর একটা হচ্ছে অন্যের হাতে লেখা,
তাহলে জানপদ মানে কি? জানপদ মানে হচ্ছে যেটা যেটা গ্রামে গঞ্জে হয়। জনপদ, জনপদ মানে নগর বা গ্রাম্য এলাকা। এরকম দেখবো অনেক ক্ষেত্রে হয় যে কেউ মারা গেছে, কোনো বাড়ির স্ত্রী মারা গেছে, সুসাইড করেছে, তখন মেয়ে পক্ষের বাড়ি থেকে এসে এই দাবি করে যে আমাদের এই লাগবে। তখন শুধু লাগবে, ঠিক আছে, সেই যা যা লাগবে উভয় পক্ষের মধ্যে, উভয় পক্ষের লোক সম্মুখে বসে আলোচনার মধ্য দিয়ে বলে যে আমাদের এই লাগবে, এবং সেটা এখন না হলেও 5 মাস পরে, 6 মাস পরে লাগবে। শুধু কথার কথা থাকে না, সেটা লিখিত পত্র হয়। ওই লিখিত পত্র হচ্ছে লেখ্য প্রমাণ। ওই যে লিখিত পত্র, কেউ যদি নিজে লেখে সেটা স্বহস্তকৃতম হয়ে গেল, আর যদি অন্য কেউ লেখে তখন সেটা অন্য হস্তকৃতম হয়ে গেল। ঠিক আছে, তাহলে স্বহস্তকৃতম, অন্য হস্তকৃতম বা অন্যকৃতম, এইরকম লেখ্য বা চুক্তিপত্র। ঠিক আছে। হুম। দেখো কি বলছে, লেখ্যম তু সাক্ষিমত কার্যম তস্মিন ধ্বনিকপূর্বকম। লেখ্যম তু সাক্ষিমত কার্যম। কি বলছে, লেখ্যম তু সাক্ষিমত কার্যম यः कश्चित् अर्थो निष्णातः स्वरोच्यते परस्परं। यः कश्चित् अर्थो निष्णातः स्वरोच्यते परस्परं लेख्यं तु साक्षिमत् कार्यं तस्मिन् ध्वनिकपूर्वकम्। तस्मिन् ধ্বনিকপূর্বকম। ধ্বনিকপূর্বকম, এখানে কি বলতে গেছে? ধ্বনিকপূর্বকম তসমিন লেখ্যম সাক্ষিমত, সাক্ষিমত তসমিন। ঠিক আছে, মানে স্বরোচ্চিয়া তু পরস্পরম। স্বরোচ্চিয়া মানে কি? স্বরোচ্চিয়া মানে হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা পূর্বক। স্বরোচ্চিয়া নিজেদের পরস্পরম, মানে দুজন আছে, দুজন আছে, সেখানে পরস্পর আলোচনার মধ্য দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে ইহা কশ্চিৎ অর্থ নিষ্ণাত, ইহা কশ্চিৎ অর্থ নিষ্ণাতঃ, মানে যে বিষয়টা সিদ্ধান্ত হয়, যে বিষয়টা ঠিক হয়, ঠিক আছে, আর মধ্যে দিয়ে যে বিষয়টা ঠিক হয়, স্বরোচ্চিয়া পরস্পরম, সেখানে সাক্ষিমত কার্যম। সাপোজ ধরো, মানে ওই যে বলেছিলাম যে সোনার জিনিস ইত্যাদি আহ, বন্ধক রাখা হয়। ঠিক আছে, সোনার জিনিস ইত্যাদি বন্ধক রাখা হয়। সেখানে কি হয়, সেখানে উভয় পক্ষের দলিল করা হয়। শুধু ধরো একদিন, মানে 2-5 দিনের জন্য নয়। যে অধমর্ণ, অধমর্ণ মানে যে ঋণ গ্রহণ করবে, আর উত্তমর্ণ যিনি ঋণ দেবেন, অধমর্ণ মানে সোনার জিনিস তার কাছে বন্ধক রাখছে। এখন ধরো সোনার জিনিসের বাজার মূল্য বর্তমানে 2 লাখ টাকা, তাকে তো 2 লাখ টাকায় দেবে না, তাকে হয়তো দেবে 1,20,000 টাকা দিল। তাহলে কালকে যদি যে উত্তমর্ণ, সে যদি বলে যে না, এটা তোমার সোনা নয়, এটা আমারই সোনা, এটা তোমার নয়, এখানে তার কিছু করার থাকবে না, অধমর্ণের কিছু করার থাকবে না, তাই না? সেই জন্য একটা লিখিত পত্র করে নেবে। সেই লিখিত পত্রের দ্বারা, সেই লিখিত পত্রের দ্বারা তিনি এবং সেই লিখিত পত্রটা, লেখ্য পত্রটা অবশ্যই সাক্ষীমত, সেখানে সাক্ষী থাকতে হবে। মানে হিরণ্যাদির দ্বারা, হিরণ্য মানে সুবর্ণাদির দ্বারা যদি অধমর্ণ কোনো অর্থ গ্রহণ করে, অর্থ টাকা পয়সা গ্রহণ করে, তাহলে সেই স্থলে অবশ্যই যে লেখ্যপত্র হবে সেটা সাক্ষী বিশিষ্ট হবে। সেখানে সাক্ষী রাখতেই হবে, উভয় পক্ষের সাক্ষী রাখতেই হবে। ঠিক আছে, সুবর্ণাদির মাধ্যমে যদি অর্থ গ্রহণ করা হয়, সেখানে অবশ্যই সাক্ষী প্রয়োজন।
সেই লেখ্যপত্রটা সাক্ষীমত হতে হবে। আর এই যে আগে যেটা পড়লাম, দেখো এখানে বলেছে, আগে একটা পড়লাম যে জানপদ লেখ্য দুই প্রকার, একটা হচ্ছে স্বহস্ত রচিত, ঠিক আছে, এই যে জানপদ লেখ্য দুই প্রকার, স্বহস্ত রচিত এবং অপর অন্যকৃত, ঠিক আছে, এই দুটোর উপর ঠিক আছে আমরা পড়েছি। স্বহস্ত রচিত যে জানপদ লেখ্য সেটা অসাক্ষিক, সেখানে কোনো সাক্ষ্য লাগে না, সাক্ষী লাগে না। মানে জানপদ লেখ্য, জানপদ লেখ্য সেটা হচ্ছে অসাক্ষিক, সেখানে কোনো সাক্ষী লাগে না। আর যেটা অন্যকৃত, যেটা অন্যকৃত জানপদ লেখ্য সেটা সাক্ষিক, এখানে সাক্ষী থাকতেই হবে। তাহলে কি হলো, নিজের হাতের লেখা যে জানপদ লেখ্য, নিজ হস্তে রচিত জানপদ লেখ্য অসাক্ষিক, সেখানে সাক্ষী লাগে না। অন্য হস্ত রচিত, অন্য হস্ত রচিত লেখ্য জানপদ লেখ্য সসাক্ষিক, সেখানে সাক্ষী লাগে, ঠিক আছে। হুম, দেখো যেটা বললাম সেটা এখানে দিয়েছে যে হিরণ্যাদি, হিরণ্যাদি ঋণ গ্রহণে, ঋণ গ্রহণকালে ধনিক, ধনিক মানে কি, উত্তমর্ণ, ধনিক মানে উত্তমর্ণ, তিনি অধমর্ণের মধ্যে পরস্পর ইচ্ছা অনুসারে যদি এই সময়ে ঋণ পরিশোধ করতে হবে, প্রতি মাসে এই পরিমাণ সুদ দিতে হবে, এইরূপ ব্যবস্থা গৃহীত হয়, তাহলে কালান্তরে এ বিষয়ে বিবাদ উপস্থিত হলে প্রকৃত তত্ত্ব নিরূপণের জন্য ধনিকের নামোল্লেখন পূর্বক সাক্ষীযুক্ত লেখ্যপত্র রচনা করা অবশ্য কর্তব্য। দেখো, সাক্ষীযুক্ত, সেখানে সাক্ষী থাকতে হবে। আচ্ছা, ওই যে হিরণ্যাদির মাধ্যমে যে অর্থ গ্রহণ এবং সেখানে সাক্ষী থাকবে, মানে সসাক্ষিক, সসাক্ষিক লেখ্যপত্র, সেই লেখ্যপত্রে কি কি উল্লেখ থাকবে, সেই লেখ্যপত্রে কি কি উল্লেখ থাকবে তার একটা এখানে লিস্ট দিয়েছে। সমামাস তদর্ধ অহর নাম জাত্যাদি গোত্রকৈঃ স্বগোত্রকৈঃ সব্রহ্মচারী কাত্নীয় পিতৃনামাদি চিহ্নিতম। সমামাস তদর্ধার্হ নাম জাত্যাদি স্বগোত্রকৈঃ সব্রহ্মচারী, সব্রহ্মচারিক আত্মীয় কাত্মীয় পিতৃনামাদি চিহ্নিতম। হুম, কি বলছে, যে সম মানে বৎসর, মাস মাস, তদ অর্ধ তার অর্ধ মানে পক্ষ, নাম জাতি এবং গোত্র, নাম জাতি এবং গোত্র, এইগুলো হুম, এবং কি বলছে, যে পিতৃনামাদি চিহ্নিতম, পিতার নাম, আত্মীয়ের নাম, তাদের যে সমস্ত আত্মীয় আছে, যে স্বব্রহ্মচারিক আত্মীয়, আত্মীয়ের নাম, পিতার নাম, এবং আদি বলেছে যে পিতৃনামাদি, আরো কিছু থাকতে পারে, তুমি কত টাকা ঋণ নিলে, কত দিনের জন্য নিলে, এইগুলো থাকতে পারে। তাহলে কি হলো, যে সুবর্ণাদি প্রদানের মাধ্যমে যে ঋণ গ্রহণ, সেই লেখ্যপত্রটা হবে সসাক্ষিক, সসাক্ষিক সাক্ষীমত হবে, এবং সেখানে কি কি উল্লেখ থাকবে, সেই লেখ্যপত্রে উল্লেখ কি কি থাকবে, বলছে উল্লেখ থাকবে সমা, হুম, সমা মানে হচ্ছে যে বৎসর, মাস, পক্ষ, নাম, জাতি, গোত্র, এবং আত্মীয়ের নাম, পিতার নাম, ঋণের পরিমাণ, কতদিনের জন্য নেওয়া হচ্ছে, সুদের পরিমাণ কত, এইসব লিখতে হবে, এইসব থাকবে। হুম, পরবর্তী দেখো, সমাপ্তে অর্থে ঋণী নাম স্বহস্তেন নিবেশয়েত মতম মেহ মুখপুত্রস্য বক্তৃপরিলেখিতম।
কি বলছে? বলছে যে সমাপ্তে অর্থে ঋণী নাম স্বহস্তেন নিবেশয়েত। স্বহস্তেন নিবেশয়েত, নিজের হাতে। ঠিক আছে। মানে এখানে কি বলছে, যেখানে বক্তব্য হচ্ছে যে ঋণী নাম সমাপ্তে অর্থে, ঋণী নাম, ঠিক আছে, সমাপ্তে অর্থে ঋণী নাম। সমাপ্তি অর্থে মানে কি, বা এখানে অর্থে মানে ওই বিষয়টা হচ্ছে যে যে দলিলটা লেখা হচ্ছে সেই দলিলটা লেখা সমাপ্ত হলে কি করবেন না, ঋণী নিজের নাম স্বহস্তে না নির্দেশায়ত মানে নিজে সাইন করবেন। ঋণী, ঋণী নাম, ঋণী নিজের নাম স্বহস্তে না নিবেশায়ত নিজের হাতে সেটাকে মানে নিজে সাইন করবেন, এরকম অর্থ। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট অতটা নয়। সাক্ষিণশ্চ স্বহস্তেন পিতৃনাম পূর্বকম অত্রাহম অমুকঃ সাক্ষী লিখেয়ুঃ ইতি তে সমাহ। সাক্ষিণশ্চ স্বহস্তেন পিতৃনাম পূর্বকম, যারা সাক্ষী থাকবে তারা কিরকম সাইন করবে? নিজের নাম তো সাইন করবেনই, পিতৃনাম পূর্বকম নিজের পিতার নাম উল্লেখ করবেন। পিতৃনাম পূর্বকম সাক্ষিণঃ স্বহস্তেন লিখে লিখেয়ুঃ অত্র অহম অমুকঃ সাক্ষী। অত্র অহম অমুকঃ মানে অহম অমুকঃ মানে আমি এই, আমার বাবা এই, ঠিক আছে, আমি এই বিষয়ে সাক্ষী দিচ্ছি, এইভাবে তিনি লিখে দেবেন। তাহলে সাক্ষিণঃ স্বহস্তেন পিতৃনাম পূর্বকম, নিজের পিতার নাম উল্লেখ পূর্বক সাক্ষী, সেখানে যিনি সাক্ষী তিনি সাক্ষী দেবেন। ঠিক আছে। উভয়াভ্যর্থিতে নৈব নৈতৎ ময়া হি অমুক सूनुना লিখিতম হি অমুকে নেতি লেখকো অন্তে ততো লিখেত। এগুলো লাগবে না। বিনাপি সাক্ষিभिर्लेख्यं स्वहस्तलिखितं तु यत् तत्प्रमाणं स्मृतं लेख्यं বলোপধি কৃতারিতে। কি বলছে? এগুলো লাগবে না যদি কোনো প্রশ্ন এখানে নেই। হুম। ঋণম লেখ্য কৃতম দেয়ম পুরুষৈ স্ত্রীভিরেব তু আধীস্তু ভুজ্যতে তাবৎ ইয়াবৎ তন্ন প্রদীয়তে। ঋণম লেখ্য কৃতম দেয়ম মানে বক্তব্য, তুমি যখন ঋণ দেবে তখন লেখ্য কৃতম দেয়ম, তাকে একটা লেখপত্র তৈরি করেই দেওয়া উচিত। মানে লেখপত্র নির্মাণ পূর্বক, লেখপত্র নির্মাণ পূর্বক তুমি কি দেবে, লেখপত্র নির্মাণ পূর্বক তুমি এই ঋণ দেবে। আর আধিস্তু ভুজ্যতে তাবৎ, আধি মানে যে ঋণ মানে সুদ, সুদ, ঠিক আছে, আধিস্তু সুদ তুমি কতদিন প্রদান করবে, তুমি কতদিন তুমি ভুজ্যাতে মানে ভোগ করবে, যাবৎ ন প্রদীয়াতে যতক্ষণ না সম্পূর্ণ টাকা শোধ করছেন, যতক্ষণ না সম্পূর্ণ টাকা শোধ হচ্ছে ততদিন তিনি ঋণ এই ওই সুদ গ্রহণ করে যাবেন, আধিস্তু ভুজ্যাতে ভোগ করবেন। হুম। কি বলছে পরবর্তী, দেশান্তরস্থে দুর্লেখ্যে নষ্টোন্মৃতে হৃতে তথা ভিন্নে দগ্ধে থবা ছিন্নে লেখ্যম অন্যম তু কারয়েত। দেখো এখানে একটা লেখ তৈরি করা হয়েছিল, পুনরায় আর একটা লেখ তৈরি করার কথা বলছে। মানে একটা লেখ বা লেখ্যপত্র রচিত হয়েছিল কোন একটা বিষয়ের উপরে, কোন একটা বিষয়ের উপরে একটি লেখ্য প্রমাণ রচিত হয়েছিল, কিন্তু বলছে যে যদি সেটা 10 দিন পরে বা 20 দিন পরে সেম টু সেম আবার একটা করতে বলছে, কেন বলবে? ঠিক আছে, কেন বলবে, তাই না? বা একটা প্রমাণ লেখা হয়ে গিয়েছিল বা লেখ্য প্রমাণ লেখা হয়েছিল, দ্বিতীয় আবার তৈরি করতে বলছে, তার কারণ হচ্ছে দেশান্তরস্থে দুর্লেখ্যে, ধরো আমি এখানে লেখ্য প্রমাণটা লিখে
বাঁকুড়াতে লিখে এখন সেটা ব্যাগে রেখেছিলাম। সেই ব্যাগ নিয়ে আমি কাজে চলে গেছি ব্যাঙ্গালোর, দিয়ে সে লেখ্য প্রমাণ আমার সঙ্গে চলে গেছে। তাহলে এই যে বাড়িতে মানে যে সমস্যাটা হবে, আমাকে সবাই এর পাবে না। মানে আমাদের দুই পরিবারের মধ্যে সমস্যা, বা এরকম ধরো যে রাম এবং শ্যাম উভয় পরিবারের মধ্যে সমস্যা। এখন লেখ তৈরি করলো যদু, সে সমস্ত পাঁচজনকে বসিয়ে লেখ টেক তৈরি করলো। যদু এখন চলে গেল ব্যাঙ্গালোর 2 মাসের জন্য। হঠাৎ করে লেখ প্রমাণটা দরকার পড়েছে, তখন কি হবে? তখন কি হবে, তাই না? তাই বলছে যে দেশান্তরস্থে, যদি অন্য দেশে থাকে লেখ্য প্রমাণ, বা দুর্লেখ্যে, মানে যার হাতের লেখা একদম ভালো নয়, দুর্লেখ্যে, অথবা নষ্ট, যে লেখ প্রমাণটা তৈরি হয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে, নষ্ট মৃষ্টে হৃতে তথা, হৃতে, হৃতে মানে কি? মানে হরণ করা হয়েছে, হৃতে কেউ চুরি করে নিয়ে চলে গেছে। আর ভিন্নে দগ্ধে থবা ছিন্নে, ভিন্নে দগ্ধে, দগ্ধে মানে দগ্ধ হয়ে গেছে এমন, অথবা ছিন্নে অথবা ছেঁড়া গেছে এমন। অথবা কি বলছে, ছিন্নে মানে ছিঁড়ে গেছে, যে লেখ্য প্রমাণটা বা লেখ্যপত্র তৈরি হয়েছিল সেটা ছিঁড়ে গেছে। এই সমস্ত কারণে যদি লেখ্য প্রমাণটা সত্য সত্যই নষ্ট হয়ে যায়, তখন তুমি আবার পুনরায় করতে পারবে, মানে দ্বিতীয় লেখ্য প্রমাণ তৈরি করতে হবে। তাই বলছি, দেখো যে অন্যত্তু কারয়েত মানে করিয়ে নেবেন, কারয়েত মানে করিয়ে নেবেন, নিজে করবেন এমন নয়, করিয়ে নেবেন। তাহলে কি হলো, দেশান্তরস্থে দুর্লেখ্যে নষ্টন মৃষ্টি হৃতে তথা, দেশান্তরস্থে যে লেখ্যটা অন্য দেশে আছে, দুর্লেখ্যে যার হাতের লেখা ভালো নয় বা অস্পষ্ট, নষ্টন মৃষ্টে নষ্ট, যেটা নষ্ট হয়ে গেছে, হৃতে কেউ চুরি করে নিয়েছে, অথবা ভিন্নে ভেদ হয়ে গেছে। হুম, তাহলে কি হলো, এই কারণে লেখ্য প্রমাণ যদি নষ্ট হয়ে যায়, এই কারণে লেখ্য প্রমাণ যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে, তখন তৈরি করতে হবে, এটাই বলছে। দেখো পরবর্তী। স্যার পিডিএফটা একটু দেবেন। এই যেগুলো আমি মার্ক করছি এগুলো, তাই তো? হ্যাঁ স্যার, পুরো পিডিএফটাই একটু দেবেন। ও গ্রুপে নেই এটা? এটা কি গ্রুপে নেই? এটা মনে হয় নেই, তারা এটা এটা আমি পরশু পেয়েছি পিডিএফ। যাচ্ছে, দেখো। হুম, এরপর দেখো, ওই লেখ্য প্রমাণটা ওখানেই শেষ হলো, বা লেখ্যপত্রটা ওখানে শেষ হলো। তাহলে লেখ্যপত্রতে আমরা কি কি পেলাম বলো তো?
প্রথম থেকেও দেখে নাও লেখ্যপত্রতে পেলাম কি কি আমরা। আহ, লেখ্য দুই প্রকার, শাসনম জানপদম চেতি। শাসন এবং জানপদ এই ভেদে লেখ্য দুই প্রকার। জানপদ লেখ্য দুই প্রকার, স্বহস্তকৃতম পরহস্তকৃতম। স্বহস্তকৃতম সেটা হচ্ছে অসাক্ষিক, আর অন্য হস্তকৃতম সসাক্ষিক। দেখো বোঝা গেল কি বললাম? লেখ্যম দ্বিবিধম জানপদম শাসনম, শাসনম জানপদম চেতি। ঠিক আছে? জানপদম লেখ্য প্রমাণম দুই প্রকার, স্বহস্তকৃতম পরহস্তকৃতম। স্বহস্তকৃতম লেখ্য প্রমাণম, স্বহস্তকৃতম লেখ্য প্রমাণম কিরকম? স্বহস্তকৃতম লেখ্য প্রমাণ হচ্ছে দুই প্রকার। কি কি দুই প্রকার? একটা হচ্ছে যে সসাক্ষিক, সরি, স্বহস্তকৃত লেখ্য প্রমাণম অসাক্ষিক, সাক্ষী নেই, অসাক্ষিক। আর অন্য হস্তকৃতম লেখ্য প্রমাণম সসাক্ষিক, সাক্ষী আছে এমন। এবং ইহা কশ্চিৎ ইহা কশ্চিৎ নিষ্ণাতঃ, ইহা কশ্চিৎ অর্থ নিষ্ণাতঃ স্বরচ্যেত পরস্পরম। মানে ওই যে অধমর্ণ এবং উত্তমর্ণ উভয়ের মধ্যে যদি সোনাদানার লেনদেন করে যদি কোনো অর্থ গ্রহণ করা, যে সোনাটা বন্ধক রাখো, আমি অর্থ দিচ্ছি। হুম, তাহলে কি বললাম? তাহলে কি বললাম? যে হ্যাঁ, সোনাদানার লেনদেনের মাধ্যমে যদি কোথাও অর্থ গ্রহণ হয়, সেখানে অবশ্যই লেখ্যপত্র করতে হবে এবং সেখানে সাক্ষী রাখতে হবে, সসাক্ষিক, সাক্ষীমত হবে। সেই লেখ্যপত্রটি সাক্ষীমত হবে। তাই দেখো বলে যে লেখ্যম তো সাক্ষীমত কার্যম তস্মিন ধ্বনিক পূর্বকম। হুম। এবং যে লেখ্যপত্র হবে সেখানে কি কি উল্লেখ থাকবে? সমামাস তদর্ধাহ, সমামাস তদর্ধাহ নাম জাত্যাদি চিহ্নিতম সব্রহ্মচারী কাত, সব্রহ্মচারিক কাত, চারিক আত্মীয়, সব্রহ্মচারিক আত্মীয়, সব্রহ্মচারিক, সব্রহ্মচারিকাত্মীয় পিতৃনামাদি চিহ্নিতম। অর্থাৎ সে লেখ্যপত্র কি কি থাকবে? বছর, মাস, পক্ষ, দিন, ঠিক আছে, জাতি, গোত্র এবং বাবার নাম, তার সঙ্গে আত্মীয়ের নাম, তার সঙ্গে আরো কত টাকা ঋণ, কত পরিমাণ সুদ, কত বছরের জন্য ইত্যাদি সব লেখা থাকবে, আদি বলেছে। আর বক্তব্য সাক্ষিণশ্চ স্বহস্তেন পিতৃনাম পূর্বকম। হুম, পরবর্তী দ্বিতীয়বার, ঠিক আছে, দ্বিতীয়বার কখন আবার মানে লেখ্যপত্র করা হয়? একবার লেখ্যপত্র করার পরে ওই একই লেখ্যপত্র কখন, কেন দুবার করা হয়, তার কারণ কি? দ্বিতীয়বার নির্মাণের কারণ কি? দেশান্তর থাকলে, হাতের লেখা অস্পষ্ট হলে, নষ্ট হয়ে গেলে, হ্যাঁ, মৃষ্ট, মৃষ্ট মানে কি? মৃষ্ট মানে হচ্ছে যে ধরো একটা লেখ্যপত্র করা হয়েছে, তার উপরে কেউ একটা কালি দিয়ে দিল, কালি মানে আলতা দিয়ে দিল, বা অন্য কোনো মার্কার দিয়ে দিল, তাহলে সব আর কিছু বোঝা যাবে না। ওটা বলে মৃষ্ট মানে লেপন করা, মৃষ্ট মানে লেপন করা। আর ভিন্ন, ছিন্ন মানে ছিঁড়ে যাওয়া। আর দগ্ধে মানে পুড়ে গেলে, তখন কিন্তু আবার লেখ্যপত্র তৈরি করা হয়। হুম, এখানে শেষ হলো ইয়েটা কোনটা? লেখ্যপত্র, লেখ, লেখা। এখন দেখো বলছে যে দায় ভাগ প্রকরণ, দায় বিভাগ প্রকরণ। প্রমাণম মানুষম দৈবম ইতি ভেদেন বর্ণিতম, অধুনা বর্ण्यते দায় বিভাগো।
দেখো, প্রমাণম মানুষম দৈবম, প্রমাণম মানুষম দৈবম ইতি ভেদেন বর্ণিতম অধুনা বর্ণ্যতে দায় বিভাগ যোগ মূর্তিনা। বলছে প্রমাণ দুই প্রকার, মানুষম দৈবম। আমরা আজকে শুরুতেই বলেছি প্রমাণ দুই প্রকার, মানুষম দৈবম ইতি ভেদেন বর্ণিতম, এইরকম বিভাগে ব্যাখ্যা করা হয়েছে, বর্ণিত হয়েছে। অধুনা মানে এখন, অধুনা এখন, দায় বিভাগ বর্ণ্যতে ব্যাখ্যা করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। কে করছেন? বলছে যোগ মূর্তি না, মানে যোগীশ্বর। যোগীশ্বর মানে এখানে এই যে গ্রন্থের যিনি রচয়িতা, যাজ্ঞবল্ক সংহিতা, তার যিনি রচয়িতা মহর্ষি যাজ্ঞবল্ক, তিনি যোগ মূর্তি না, তিনি যিনি স্বয়ং যোগী, সেই যোগ মূর্তি না দায় বিভাগ বর্ণ্যতে অধুনা। বিভাগম চেত পিতা কুর্যাৎ ইচ্ছয়া বিভজত সুতান জ্যেষ্ঠম বা শ্রেষ্ঠ ভাগেন সর্বে বা স্যু সমাংসিনঃ। বলছে দেখো, পিতা চেত বিভাগম চেত পিতা কুর্যাৎ ইচ্ছয়া বিভজেত সুতান, ইচ্ছয়া বিভজেত সুতান জ্যেষ্ঠম বা শ্রেষ্ঠ ভেদেন সর্বে বা স্যু সমাংসিনঃ, সমাংসিনঃ। কি বলছে যে বিভাগম চেত পিতা কুর্যাৎ, অর্থাৎ দায় মানে কি, আগে এটা জানো। দায় মানে কি? দায় মানে হচ্ছে যে পিতার সম্পদ যিনি পরম্পরাক্রমে প্রাপ্ত হন, যে পিতার যে সম্পত্তি, পিতৃ সম্পত্তি পরম্পরাক্রমে যে পুত্র লাভ করে, সেই ধন বা সম্পত্তি সেটাকে দায় বলে। ধন বা সম্পত্তি সেটাকে দায় বলে। তাহলে কি বললাম? পিতৃ সম্পত্তি, পিতৃ সম্পত্তি, পিতার সম্পত্তি যখন পরম্পরাক্রমে পুত্রের উদ্দেশ্যে চলে আসে, মানে আসুক বা না আসুক, পিতৃ সম্পত্তি যেটা পুত্রের প্রাপ্য, সেটাকে দায় বলে। বলছে সেই বিভাগটা কে করে? কোনো কোনো সময় পিতা বেঁচে থাকতে থাকতেই করে দেন, কোনো কোনো সময় মারা যাওয়ার পরে পুত্ররা নিজে নিজে করে নেন। তাই বলছে দেখো, যে বিভাগম চেত পিতা কুর্যাৎ, পিতা যদি, কি বলছে, বিভাগম চেত পিতা কুর্যাৎ, মানে পিতা যদি বিভাগ বিভাগম কুর্যাৎ মানে ওই সম্পত্তির বিভাগ করে, তাহলে কিভাবে করবেন? ইচ্ছয়া বিভজেত সুতান, তিনি নিজের ইচ্ছা মতো করবেন, যেহেতু তার নিজের সম্পত্তি, পুত্রের কোনো অধিকার নেই, নিজের সম্পত্তি পুত্রের কোনো অধিকার নেই, ঠিক আছে? সেখানে দেখো, তিনি যদি মনে করেন যে জ্যেষ্ঠ পুত্রকে বেশি দেবেন বা শ্রেষ্ঠ অংশরা দেবেন, জ্যেষ্ঠ পুত্রকে শ্রেষ্ঠ অংশ দেবেন, দিতে পারেন। অথবা সর্বে বা স্যুঃ সমাংসিনঃ, অথবা সর্বে বা স্যু, অথবা সকলেই সমাংসিনঃ, মানে সম পরিমাণ ভাগ পাবে, এটাও তিনি করতে পারেন। দেখো পরবর্তী, পরে করবো। তাহলে কি হলো? यदि कुर्यात् समांशान् पत्न्यः कार्याः समांशिका
ন দত্তম স্ত্রীধনম ইয়াসাম তত্রার তৎ সমাংসান তত্রার্তা বা শ্বশুরেণ বা। দেখো এখানে কি বলছে, মানে ধরো কোনো স্ত্রী, ঠিক আছে, কোনো স্ত্রী যার বিয়ে হয়ে গেছে, তাকে যদি তার শ্বশুর সম্পত্তি না দেয়, মানে কি বক্তব্য, বক্তব্য ধরো, ধরো আমাদের 4 ভাই বোন, দিদি 2 বোন, আমি। এখন যদি কোনো বোনের বাড়িতে বা দিদির বাড়িতে দেখা গেল তাদের শ্বশুর যখন সম্পত্তির ভাগ করছে, সেই সম্পত্তির বিভাজনকালে তাদেরকে কোনো সম্পত্তি দিচ্ছে না, দেয়নি, জোরপূর্বক অন্য কাউকে দিয়ে দিচ্ছে বা বিক্রি করে দিয়েছে, কিন্তু ওদেরকে দেয়নি। এইরকম যদি হয় তখন কি হবে, তখন আমাদের বাড়িতে যে সম্পত্তি আমাদের ভাইয়েরা যেমন সমান সমান পাবে, তেমনি যে বোনকে তার শ্বশুর দিল না তাকেও সমপরিমাণ দিতে হবে। যে বোনকে, হ্যাঁ, সম্পত্তি দিল না তার শ্বশুর, তাকেও এই ভাইদের সঙ্গী সমপরিমাণ দিতে হবে। এটা কিন্তু শাস্ত্রের নিয়ম, এটা কিন্তু এখন আর মানা হয় না বা কেউ দেয় না যদিও, কিন্তু এটা দেখো শাস্ত্রের নিয়ম। যে যদি কুরিয়াত সমান অংশান পত্ন্যাহ কার্য সমাংশিকা, यदि कुर्यात् समान अंशान पत्न्यः कार्या समांशिका, যদি সমান সমান ভাগ করা হয় তাহলে পত্নীয়হ, যে পত্নী, তাকেও কিন্তু সমাংশিকা, তাকেও কিন্তু সমান অংশ দিতে হবে। কেন, কখন দিতে হবে? ন দত্তম স্ত্রীধনম শ্বশুরেণ বা, আচ্ছা এটা ভর্ত্রা বা শ্বশুরেণ বা, ভর্ত্রা বা শ্বশুরেণ বা, যদি ভর্ত্রা, স্বামী অথবা শ্বশুর তাকে কোনো সম্পত্তি না দেয়, যদি স্বামী বা শ্বশুর তাকে কোনো সম্পত্তি না দেয়, সেক্ষেত্রে কিন্তু ওই যে স্ত্রী মানে বোন, তাদেরকেও কিন্তু সমান সম্পত্তি দিতে হবে। তার মানে শ্বশুর না দিলে তখন বাপের ঘর থেকে ওইটা পাওয়া যাবে, মানে সমান পরিমাণ দিতে হবে। ভাইদের তুমি যেমন দিচ্ছ সেই পরিমাণ তোমাকে ওকেও দিতে হবে। সপ্তস্য অনিহমানস্য কিঞ্চিৎ দত্ত্বা পৃথক ক্রিয়া ন্यूनोऽধিক বিভক্তানাম ধর্ম্যঃ পিতৃকৃতঃ স্মৃতঃ। বিভজেরन् সুতাः পিতৃরূর্ধ্বं রিক্তम् ঋণं সমম মাতুর্দুহিতরः শেষম ঋণত্তাভ্য ঋতেন বয়ঃ। কি বলছে দেখো, বলছে যে বিভজ বিভজেরন সুতাহ পিত্রোহ ঊর্ধ্বম, পিত্রোহ ঊর্ধ্বম, পিত্রোহ ঊর্ধ্বম মানে মানে পিতার মৃত্যুর পরে, পিত্রোহ ঊর্ধ্বম, পিতার মৃত্যুর পরে, হুম, সুতাহা মানে পুত্রগণ, পিত্রোহ ঊর্ধ্বম, পিতার মৃত্যুর পরে, সুতাহা মানে ছেলেরা, রিক্থম, রিক্থম মানে ওই পিতৃ সম্পত্তি, তাকে বলা হয় রিক্থ, পিতৃ সম্পত্তি তাকে বলা হয় রিক্থ। তাহলে রিক্থম মানে পিতৃ সম্পত্তি এবং ঋণম, এবং ঋণ সমভাবে
সমম বিভজেরন, সমম বিভজেরন মানে সমান সমান ভাবে ভাগ করবেন। কি বিষয়টা হলো? বিষয়টা এটা হলো যে যে পিতার মৃত্যুর পরে তার পুত্রগণ সমভাবে তার বা পিতৃ সম্পত্তি যেমন ভাগ করে নেবেন, পিতৃ সম্পত্তি যেমন ভাগ করে নেবেন, তেমনি পিতা যদি কোনো ঋণ করে থাকে সেই ঋণটাও কিন্তু সমানভাবে ভাগ করতে হবে। তার মানে কি, পিতা যদি কোনো কারো কাছে 2 লাখ টাকা ধার করে যায়, ঠিক আছে, ধরো চারটে ভাই, 4 ভাই, তাহলে 4 জন ভাগ করে নেবে, বলবে আমি 50 দেবো, আমি 50 দেবো, সে 50 দেবে, আর একজন 50 দেবে, 4 5 200, 2 লাখ টাকা হয়ে যাবে। তুমি যেমন পিতৃ সম্পত্তি লাভ করছো, একই সময়ে তোমাকে পিতার মানে পিতৃকৃত যে ঋণ সেটাও সমানভাবে ভাগ করে সেটাকে পরিশোধ করতে হবে। মাতুঃ দুহিতরঃ শেষম ঋণাত্তাভ্য ঋতেন ব্যয়ঃ। হুম, বলছে মাতুঃ দুহিতরঃ, মাতুঃ, মাতুঃ মানে মাতার, মানে মায়ের যে স্ত্রীধন, মাতুঃ মায়ের যে স্ত্রীধন, সেই মাতুঃ মায়ের স্ত্রীধন দুহিতরঃ মানে কন্যারা, মেয়েরা পরিশোধ করবে। তাহলে মাতুঃ দুহিতরম, মাতুঃ দুহিতরঃ মানে মায়ের যে ঋণ সেটা কন্যারা শোধ করবে, এবং যে অংশটা থাকবে, যেটা ধনসম্পত্তি ইত্যাদি থাকবে, সেটা মানে ঋণ পরিশোধ করার পরে, ঋণ পরিশোধ করার পরে যেটুকু অংশ থাকবে সেটা সবাই মিলে ভাগ করে নেবে, সেটা সবাই মিলে ভাগ করে নেবে, ঠিক আছে। তাহলে কি হলো, মাতুহু, মাতুহু মানে মায়ের, মায়ের যে সম্পত্তি সেটা দুহিতারা হয়, দুহিতারা মানে মেয়েরা, কন্যারা দেখবেন। আর যখন ওই মা যদি কোনো ঋণ করে থাকে, তাহলে সে ঋণটাও শোধ করবেন, ঋণ শোধ করার পরে যদি কোনো বেঁচে থাকে সেটা সবাই মিলে ভাগ করে নেবে। আর যদি কোনো কন্যা নাই থাকে তখন কি হবে, যদি কোনো কন্যাও নেই, পুত্রও নেই, ঠিক আছে, তখন কি হবে, তখন বলছি যে তাভ্য রীতে, তাভ্য রীতে মানে তাদের, তাদেরও যখন অভাব, কন্যাও যখন নেই, তখন কি হবে, তখন অন্য যে কেউ, অন্য যে কেউ মানে, মানে হচ্ছে যে কন্যা নেই তখন কি হবে, মানে মায়ের, মায়ের যে ধনসম্পত্তি সেটা হচ্ছে মেয়েরা পাবে, মায়ের ধনসম্পত্তি মেয়েরা পাবে। যদি কোনো মেয়ে না, তখন কি হবে, তখন তাভ্য তাদের ছাড়া, তারা যদি না থাকে তখন কি হবে, তখন অন্য কেউ, বংশের অন্য কেউ, তখন নাতি, নাতনি, নাতনি তো নেই, নাতনি, নাতি ইত্যাদি, মানে পুত্র, পৌত্র, প্রপৌত্র, এরকম যারা আছে তারা সবাই পাবে। হুম। দেখো, सामान्यार्थ समुत्थाने विभाग समस्मृतः अनेक पितृतो भाग कल्पना। কি বলছে,
পিতৃভ্যাম ইয়স্য ইয়দ ইয়দৃষ্টম তস্যৈব ধনম ভবেৎ। পিতৃভ্যাম ইয়স্য ইয়দ রিক্তম তস্যৈব ধনম ভবেৎ। পিতুরূর্ধ্বম বিভজতাম মাতা অপি অংশম সমম হরেৎ। ঠিক আছে, পিতৃভ্যাম ইয়স্য ইয়দ রিক্তম তস্যৈব ধনম ভবেৎ তস্যৈব ধনম ভবেৎ। পিতুরূর্ধ্বম বিভজতাম মাতা অপি অংশম সমম হরেৎ। মানে বক্তব্য, ধরো দুজনাই বেঁচে আছেন, মা বাবা দুজনাই বেঁচে আছেন। দেখো কি বলছে, মানে এটার বক্তব্য হচ্ছে যে যদি পিতামাতা উভয়ই বেঁচে থাকেন, তখন যদি কোনো ধন পুত্রকে দেয়া হয়, সেই ধনটা কিন্তু পুত্রেরই হবে। ঠিক আছে, সেটা কিন্তু পুত্রের ধন হয়ে গেল। এখন যদি পিতার মৃত্যু হয়, হুম, পিতার মৃত্যু হয়, মা বেঁচে আছেন, এমতো অবস্থায় যদি পুত্রগণ ধনসম্পত্তির ভাগ করেন, এমতো অবস্থায় যদি পুত্রগণ ধনসম্পত্তির ভাগ করেন, তখন কিন্তু যতজন পুত্র থাকবে তাদের যেমন সমান ভাগ হবে, মানে তখন মাকে নিয়ে একটা ভাগ হবে, মানে পুত্ররা যে পরিমাণ পাবে মাও সেই পরিমাণ পাবে। এইটা হচ্ছে বক্তব্য। ঠিক আছে, তাহলে কি হলো বিষয়টা, মাতা উভয়ই বেঁচে আছেন, এমতো অবস্থায় যদি কোনো ধনসম্পত্তির ভাগ হয়, বা বাবা মা যদি পুত্রকে কোনো সম্পত্তি দেন, বাবা অথবা মা, মানে বাবা মা দুজনে মিলেই যদি পুত্রকে ধনসম্পত্তি দেন, তখন কিন্তু সেই ধনসম্পত্তিটা, মানে সেই ধনটা সম্পূর্ণ পুত্রের হয়ে গেল, সেখানে কিন্তু কোনো ভাগ নেই। কিন্তু যদি পিতার মৃত্যুর পরে, যদি পিতার মৃত্যুর পরে যদি কোনো সম্পত্তি ভাগ হয়, তখন কিন্তু মা বেঁচে আছেন, তাহলে মায়ের কি থাকবে? যদি পুত্ররা সব ভাগ করে নেবে, মায়ের কি থাকবে? সেই জন্য, মানে যদি জন পুত্র, চারজন পুত্র, তাহলে পাঁচ ভাগ হবে, মায়ের একটা ভাগ হবে। ওটাই বলছে যে পিতুঃ ঊর্ধ্বম বিভজতাম, পিতুঃ ঊর্ধ্বম, ঊর্ধ্বে মানে লোক চলে গেল, তার মৃত্যু হলে বিভজতাম, যারা ভাগ করে, মাতা অপি সমহরে, মাও তখন সম অংশম হরে, সম পরিমাণ ওই ধন পাবেন। মাতা অপি সমম অংশম হরে। দেখো, বোঝা গেল কি যা বললাম? হ্যালো, বোঝা গেছে যা বললাম হ্যাঁ স্যার। সুস্মিতা? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, এটুকুই থাক, রাত্রেও নেব, ঠিক আছে?